ইরাকের গভীর অভ্যন্তরে ইসরায়েলের সামরিক ঘাঁটির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এই খবর দিয়েছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা। এরপরে সাম্প্রতিক যে পরিস্থিতি বিরাজ করছে হরমুজ প্রণালী এবং ইরানকে যে সমস্ত হুমকি দিচ্ছে আমেরিকা, তার প্রেক্ষাপটে ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান মেজর জেনারেল মাজিদ মুসাভি তিনি পরিষ্কার করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক করা আছে, নির্দেশ দিলেই যুদ্ধ শুরু করবে। এপাশে আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার তিনি বলেছেন, ইরানের কোনো ট্যাঙ্কারে যদি আর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চুক্তি করে অস্থির করে তুলছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির ব্যাপারে আসলে আমেরিকা মোটেই আন্তরিক নয়, আন্তরিকতার ঘাটতি আছে। আবার আমেরিকা যে চুক্তির জন্য ইরানকে সর্বশেষ 14 দফা প্রস্তাব দিয়েছে, সে ব্যাপারে আসলে কি বলা হয়েছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমার হাতে এসে পৌঁছেছে। আমি আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেবো। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, আবারও বলি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই যে খবর দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে ইরাকের গভীর অভ্যন্তরে মরুভূমির ভেতরে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি পাওয়া গেছে। ইরানে যখন আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল গত 28শে ফেব্রুয়ারি, তার কিছুদিন আগে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়, অর্থাৎ এই ঘাঁটি নির্মিত হয় তার কিছুদিন আগে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে। বিষয়টা জানা যায় পরে কিভাবে, ওই এলাকার একজন রাখাল মরুভূমির ভিতরে দেখে যে সামরিক হেলিকপ্টার ওঠে নামে এরকম উড়াউড়ি করে। ওই রাখাল ইরাকের সামরিক বাহিনীকে কোনো না কোনোভাবে জানায়। পরে সামরিক বাহিনী বিষয়টা আমলে নেয় এবং তারা ওই ঘাঁটির সন্ধানে এগিয়ে যায়। যখন ইরাকের সামরিক বাহিনী গাড়ি বহর নিয়ে, হয়তো ছোটোখাটো গাড়ি বহর নিয়ে যখন ওই ঘাঁটির দিকে যায়, তখন ইসরায়েল ইরাকি সেনাবাহিনীর উপরে, ওই সামরিক বহরের উপরে হামলা চালায়। তাতে একজন সেনা মারাও যায় এবং বেশ কয়েকজন আহত হয়। এই অবস্থায় ইরাকি সামরিক বাহিনী ফিরে আসে এবং ইরাক সরকার বিষয়টি আমেরিকাকে জানায়। ইরাক সরকার ধারণা করেছিল হয়তো আমেরিকা কোনো গোপন ঘাঁটি পরিচালনা করছে। আমেরিকাকে এই কথা জানালে আমেরিকা বিষয়টি কিভাবে হ্যান্ডেল করেছে আমি জানি না, তবে নিশ্চয়ই ইরাককে পাত্তা দেয়নি এবং ইরাকের কথাকে গুরুত্ব দেয়নি। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন বা মনে রেখেছেন, যুদ্ধ শুরুর আগে পরে ইরাক থেকে কিন্তু মার্কিন ঘাঁটিগুলো সব গুটিয়ে নেওয়া হয়েছে, অথচ এই ঘাঁটি বহাল তবিয়তে ছিল। কেন ইসরায়েল ইরাকের ভেতরে ঘাঁটিটা তৈরি করলো? ইসরায়েল ইরাকের ভেতরে ঘাঁটিটা তৈরি করেছে মূলত এই কারণে, যাতে ইরানের উপরে সহজে হামলা চালানো যায়। এবং আরও বেশ কিছু ব্যাপার আছে, আমি বিস্তারিত বলছি। তার আগে আরেকটু বলি, ইসরায়েল থেকে কমপক্ষে 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে হামলা চালাতে হয় বিমান বাহিনীকে। সেক্ষেত্রে যদি 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে হামলা চালাতে হয়, তারপরে আবার ফিরে যাওয়ার প্রশ্ন আরও 1600 কিলোমিটার, তার মানে 3200 কিলোমিটার, 3200 কিলোমিটার। এর পাশাপাশি আরও কিছু সময় লাগার প্রশ্ন আছে। যেমন ধরুন, ইসরায়েলি বিমান ইরানের ভেতরে ঢুকে হামলা চালানো শুরু করলো। এখন ইরান তো সেই বিমানকে টার্গেট করবে, বিমান দিয়ে হোক, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হোক। তখন ইসরায়েলি বিমানকে ঘোরাঘুরি ছোটাছুটি করতে হবে, হয়তো ডগ ফাইটের মুখোমুখি পড়তে হতে পারে। সেক্ষেত্রে আরও দেরি হবে। তাহলে জ্বালানির একটা সংকট পড়ে যাবে বিমানে। এই জ্বালানির সংকট মোকাবেলা করতে গেলে মাঝ আকাশে রিফুয়েলিং ট্যাঙ্কার থেকে জ্বালানি নিতে হবে। সেটা আবার খুব বেশি একটা নিরাপদ না, ঝুঁকি আছে। তাহলে কি করা উচিত? তাহলে ইরানের কাছাকাছি সীমান্তবর্তী এলাকায় আসা উচিত, যেখান থেকে সহজেই ইসরায়েল মিশন পরিচালনা করবে। এই চিন্তা থেকে, এই পরিকল্পনার অংশ হিসেবে ইরাকের গভীর অভ্যন্তরে মরুভূমির ভিতরে ইসরায়েল সামরিক ঘাঁটি তৈরি করেছে। আপনি খেয়াল করুন, একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের ভেতরে সামরিক ঘাঁটি গাড়ছে ইরাক সরকার জানে না। এটা ইরাক সরকারের যেমন ব্যর্থতা, ইরাকি সামরিক বাহিনীর ব্যর্থতা, তেমনি মূলত তো ইরাকের নিয়ন্ত্রণ তো আমেরিকার হাতে। ইরাকের কোন আকাশ পথ পাড়ি দিয়ে কোন মরুভূমিতে ঘাঁটি গাড়বে কে, সেটা তো বেসিক্যালি জানবে আমেরিকা। ইরাকের জানার কথা না, জানেও না। এবং ইরাকের সরকার সামরিক বাহিনী তো আগের মতো সেই রকম সক্ষমতা নেই। এই অবস্থায় যথারীতি ইসরায়েল সামরিক বাহিনীর জন্য একটা ঘাঁটি গেড়েছে সেখানে, যাতে সেখান থেকে সহজে বিমান হামলা চালানো যায়। আমি আপনাদেরকে বলে রাখি, ওই ঘাঁটির পরিসর কতটা বিস্তৃত সেটা আমি জানি না, কিন্তু ইসরায়েলের হাতে এমন F-35 যুদ্ধ বিমান আছে যে যুদ্ধ বিমান হেলিকপ্টারের মতো উঠতে পারে, আবার ল্যান্ড করতে পারে। তার জন্য রানওয়ের প্রয়োজন হয় না, জাস্ট বিমানটা থাকলেই মোটামুটি হলো, তাতে হামলা চালানো যায়। শুধু তাই না, ইরানের উপর হামলা চালাতে গেলে ইসরায়েলের বা আমেরিকার যে সমস্ত সেনা বা পাইলট আহত হবে বা বিমান ভূপাতিত হলে বিমানের পাইলটদেরকে উদ্ধারের প্রশ্ন আছে, তাদেরকে উদ্ধারের জন্য কমান্ডো ইউনিট, রেস্কিউ টিম এবং তাদের সেবা শুশ্রূষা করার জন্য মেডিকেল টিম, সমস্ত সবকিছু এই ঘাঁটিতে মোতায়েন ছিল। এই খবর দিচ্ছে কে? এই খবর দিয়েছে মার্কিন অত্যন্ত প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দেখেন পরিস্থিতি কোথায়, মধ্যপ্রাচ্যে তারা এতটা আধিপত্য বিরাজ করেছে, এতটা আধিপত্য বিস্তার করেছে। ইরানের জন্য প্রতিটা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, পায়ে পায়ে চ্যালেঞ্জ। এই ইসরায়েল এই কাজটা করতে পেরেছে সহজে এই কারণে, সিরিয়া যেহেতু তার কবলে বা কবজায়। সিরিয়াকে আমরা যদিও এখন একটা স্বাধীন সার্বভৌম দেশ দেখি, কিন্তু বেসিক্যালি সেখানে সিরিয়ার বাহিনীর কোনো সক্ষমতা নেই। সিরিয়ার বাশার আল আসাদ ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বাধা।
ইরান বিরোধী অভিযান বা মধ্যপ্রাচ্যে তাদের যত পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান এবং সিরিয়া। সিরিয়া বড় বাধা এই কারণে যে ইসরায়েলের একেবারে ঘরের দরজায়, অর্থাৎ পা ফেললেই সিরিয়ার সীমান্ত, এই জন্য সিরিয়া বড় বাধা ছিল। আর সিরিয়া বড় বাধা ছিল বাশার আল আসাদের সরকার। ফলে বাশার আল আসাদকে নানান কায়দা কৌশলে শিয়া, সুন্নি বিরোধী, মুসলিম ব্রাদারহুডের লোকজনকে হত্যাকারী, নানান কথা দিয়ে তাকে গণবিরোধী এবং মুসলিম বিশ্বের সবচেয়ে ক্রিমিনাল একটা শাসক হিসেবে দেখানোর চেষ্টা করেছে, এবং আমরা সেই চেষ্টাকে গিলেছি, হজম করেছি, গ্রহণ করেছি, এবং বাশার আল আসাদের বিরুদ্ধে খেপিয়ে তুলে তাকে বিদায় করে দিয়েছে। এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বাশার আল আসাদকে সরিয়ে দেওয়ার জন্য 1 নম্বর দায়ী। যাই হোক, বাশার আল আসাদকে সরিয়ে দেওয়ার পর সিরিয়া একদম ইসরায়েলের জন্য স্বর্গরাজ্য হয়ে গেছে। এখন ইসরায়েল থেকে সিরিয়া হয়ে ইরাকের ভেতরে চলে আসে কোনো ব্যাপারই না। সব আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে এখন সিরিয়া এবং ইরাক পুরো। যেখানে ইরাক মুক্ত হওয়ার পরে ইরানের সুবিধা হয়েছিল, ইরাক থেকে সিরিয়ায় গিয়ে একদম ইসরায়েলের দোরগোড়ায় চলে গেছিল। এখন সিরিয়ার পতন হওয়ার কারণে ইসরায়েল একেবারে ইরানের দোরগোড়ায় চলে এসেছে। এপাশে সংযুক্ত আরব আমিরাতে তো আছেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভীষণভাবে পাল্টে যাচ্ছে এইভাবে। তো ইরাকের ভেতরে যখন এরকম শত্রুতা শুরু করেছে ইসরায়েল ঘাঁটি গেড়ে, তখন ইরানের জন্য কিন্তু ঘরের দরজায় বিপদ এসেছে। হয়তো এখন ইরান নতুন করে ব্যবস্থা নেবে, কিন্তু যুদ্ধের ভেতরে আমি যখন প্রায় মাঝে মাঝে বলতাম যে ইরান এত হামলা চালিয়েছে, ইসরায়েলের ভেতরে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিমানের উপর হামলা চালিয়েছে, অনেকেই প্রশ্ন করতো যে ইরান এত হামলা চালায়, তাহলে ইসরায়েল কি করে ইরানের উপর বিমান হামলা চালাচ্ছে, এই বিমান ঘাঁটি পাচ্ছে কোথা থেকে হামলা চালাচ্ছে? আমরা আসলে সবকিছু জানতেও পারতাম না, এত কিছু তো জানার সুযোগ নেই বাংলাদেশে বসে। এখন তো বোঝা গেল যে ইরাকের মতো জায়গায় বসে ঘাঁটি গেড়ে বসে আছে। এখন ঘাঁটি একটা গেড়েছে না 5টা গেড়েছে কে জানে। সিরিয়ার ভেতর থেকে এসে দেখা গেল যে সিরিয়ার ঘাঁটি ব্যবহার করে সেখান থেকে উড়ে এসে ইরাকের উপর দিয়ে ইরানের হামলা চালাচ্ছে না, তার নিশ্চয়তা কোথায়? এবং আমি আপনাদেরকে বলি, আজারবাইজান নামক একটা দেশ আছে, একসময় আজারবাইজান কিন্তু ইরানের অংশ ছিল। সেই দেশের ভেতরে থেকে জুন মাসের যুদ্ধে ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল, এবং আজারবাইজানে যাওয়ার জন্য অবশ্যই তুরস্কের উপর দিয়ে যেতে হয়েছে। তুরস্কের অনুমতি ছিল নিশ্চয়ই। তাহলে পরিস্থিতি কোথায়? কাকে বিশ্বাস করবেন? কে আপনার পক্ষে আর কে বিপক্ষে বোঝার উপায় নেই। অনেক বড় জটিল হিসাব নিকাশ। আমরা যে অনেকে দেখছি যে তুরস্ক 5000 কিলোমিটার পাল্লার ICBM তৈরি করেছে, আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। লাভটা কি? কার স্বার্থে ব্যবহার করবে এটা? এটা তো অনেক জানা বোঝার এবং অপেক্ষা করার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে। যাই হোক দর্শক, ইরাকের ভেতরে ইসরায়েলের এই অবস্থান আমাদেরকে এখন নতুন করে ভাবতে বাধ্য করছে। এই রকম ঘাঁটি কি শুধুমাত্র ইরাকের ভেতরে আছে, নাকি আরো বড় বড় দেশ আছে যাদেরকে আমরা মুসলিম বিশ্বের নেতা মনে করি? এই পরিস্থিতি যখন আমাদের সামনে এলো এবং হরমুজ মণ্ডলীতে ইরানের উপর হামলা চালাচ্ছে মাঝে মাঝে আমেরিকা, আবার তারা যুদ্ধবিরতির কথা বলছে, আবার তারা যুদ্ধ অবসানের কথা বলছে। আনুষ্ঠানিকভাবে মার্কো রুবিও ঘোষণা করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যে যুদ্ধের অবসান ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি বহাল আছে, আবার তারা ইরানের উপর হামলা চালাচ্ছে। এই অবস্থায় ইরানের IRGCর এরোস্পেস ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাবি তিনি পরিষ্কার করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক করা আছে শত্রুর দিকে। অথরিটি থেকে নির্দেশ পাওয়ার পরপরই যুদ্ধ শুরু করা হবে। তার মানে আর এইভাবে হামলা চালাতে দেবে না। কারণ পরিষ্কার, আপনি যুদ্ধবিরতির